যে রাষ্ট্র আমার মাকে পানিতে ডুবিয়ে হত্যা করে, যে রাষ্ট্র আমার বোনকে কাঁটাতারে বেড়াতারে ঝুলিয়ে দেয়, যে রাষ্ট্র আমার সীমান্তে আমার ভাই বোনকে পাখির মতো গুলি করতে, সে আমার কিভাবে বন্ধু হয়? সে রাষ্ট্র আমার কিভাবে বন্দী হয়? আমাদের দেশের শাসকগণ কখনোই আমাদের দেশের জনগণের প্রতিনিধিত্ব করে নাই। তারা এই ভারত, এই মার্কিন, ব্রিটেন এবং ইসরায়েলের প্রতিনিধিত্ব করেছে। তারা আমাদেরকে ভাতে মারতে চায়, তারা আমাদেরকে পানিতে মারতে চায়। অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলতে হয়, গতকাল আমার এক গর্ভবতী মা ভাসতে না পেরে ভারতের পানির স্রোতে মৃত্যুবরণ করেছে। আমি এটাকে শুধুমাত্র স্রেফ মৃত্যু বলতে পারি না, এটা ভারত কর্তৃক একটি হত্যা, যে হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে। শুধু পানির মাধ্যমে ভারত হত্যা করে না, আপনারা জানেন সীমান্তে বিভিন্ন সময়ে তারা আমাদের ভাই বোন বাবাকে হত্যা করে, গুলির মতো পাখির মতো গুলির হত্যা করে। আপনারা জানেন ফেলানি হত্যাকাণ্ডের কথা, যে হত্যাকাণ্ডের পরে ভারত শুধুমাত্র তাকে হত্যা করে ক্ষান্ত হয় নাই, ঘন্টার পর ঘন্টা সে কিন্তু কাঁটাতারের বেড়াতাল তাকে ঝুলিয়ে রেখেছিল। আজকে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে মুসলিমদের উপর গুলি করতেছে, আগুন নিক্ষেপ করে হত্যা করতেছে, ঠিক একই কাজ ভারত বছরের পর বছর ধরে আমাদের এখানকে হত্যা করতেছে। তারা কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না। ইসরায়েল, ভারত, এই মার্কিন, ব্রিটেন তারা একে অপরের বন্ধু। 1975 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের এমন কোনো শক্ত শাসক আসেনি যে এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে। তাদেরকে সবসময় বলতে একটি কথা শোনা গেছে, পররাষ্ট্রনীতি, আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রু নয়। যে রাষ্ট্র আমার মাকে পানিতে ডুবিয়ে হত্যা করে, যে রাষ্ট্র আমার বোনকে কাঁটাতারে বেড়াতারে ঝুলিয়ে দেয়, যে রাষ্ট্র আমার সীমান্তে আমার ভাই বোনকে পাখির মতো গুলি করতে, সে আমার কিভাবে বন্ধু হয়? সে রাষ্ট্র আমার কিভাবে বন্দী হয়? কিন্তু এই শাসকগণ এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার তো করেই নেই, বরং উল্টো আমার ভাইয়ের রক্তের উপর পাড়া দিয়ে তাদের সাথে বিভিন্ন সময় চুক্তি করতে দেখা গিয়েছে। আপনারা জানেন ট্রানজিট চুক্তির কথা, চুক্তির কথা আপনারা জানেন, মংলা বন্দর চুক্তির কথা আপনারা জানেন, স্বল্প মূল্যে ইলিশ দেওয়ার কথা আপনারা জানেন, আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, খনিজ সম্পদ তাদেরকে স্বল্প মূল্যে দিয়ে দেওয়ার কথা। আমাদের দেশের শাসকগণ কখনোই আমাদের দেশের জনগণের প্রতিনিধিত্ব করে নাই। তারা এই ভারত, এই মার্কিন, ব্রিটেন এবং ইসরায়েলের প্রতিনিধিত্ব করেছে। আমাদের এমন শাসক প্রয়োজন যারা জনগণের জন্য ছুটে আসবে। আপনারা মোহাম্মদ বিন কাসিমের নাম শুনে থাকবেন, যার সময়ে এই ভারতবর্ষের রাজা দাহির ছিল, অত্যাচারী রাজা। সে মুসলমানদের আটক করে রেখেছিল। তখন এই মোহাম্মদ বিন কাসিম তাদেরকে এসে উদ্ধার করেছিল। আপনারা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির নাম শুনে থাকবেন, যার ভয়ে অত্যাচারী রাজা লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল। আপনারা খালিদ বিন ওয়ালিদের নাম শুনে থাকবেন, সব সময় জনগণের জন্য ছুটে এসেছে। তারা কিভাবে এই শাসক তৈরি হয়েছে? কারণ ইসলামের পররাষ্ট্র নীতি হচ্ছে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপর কাফেরদের আধিপত্য মেনে নেন না। যার জন্য আমরা খালিদ বিন ওয়ালিদ পেয়েছি, যার জন্য আমরা মোহাম্মদ বিন কাসিম পেয়েছি, যার জন্য আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজিকে পেয়েছি। আজকে এই ভারতের অবৈধ ড্যামকে, অবৈধবাদকে ভেঙে চুরে গুড়িয়ে দিতে পারে একমাত্র খিলাফতের শাসক মোহাম্মদ বিন কাসির মতো শাসকরাই। আমরা সেই শাসকদের আজকে অভাব অনুভব করতেছি, তাদেরকে আমরা প্রয়োজন অনুভব করতেছি। ফারাক্কা বাঁধ এটা তৈরি হয়েছিল 1975 সালে, এবং তার এই বাঁধ তৈরি করার উদ্দেশ্য থেকে কিন্তু এটা প্রমাণিত হয় ভারত কখনোই আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ছিল না। শুধুমাত্র কিন্তু ফারাক্কা বাঁধই না, সে 54টি নদীর ভিতরে 30টি নদীর উপরেই সে বিভিন্ন ধরনের বাঁধ তৈরি করে রেখেছে। তার এই বাঁধ তৈরি করার উদ্দেশ্য থেকে এটাই প্রমাণিত হয় সে বাঁধ দেওয়ার মাধ্যমে খরা সৃষ্টি করবে এবং অতিরিক্ত পানি দিয়ে আমাদের এখানকার ফসল নষ্ট করবে। ভারতে আমরা কিছুদিন আগে মৌমিতা হত্যাকাণ্ডের কথা আমরা কিন্তু শুনলাম, যে রাষ্ট্র তার ভিতরেই একজন তার নিজের ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী একজন ওমেনকে নিরাপত্তা দিতে পারে না, সে কিভাবে আমার এখানে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার কথা সে তুলে। আপনারা জানেন আজকে যখন ভারত এই ফারাক্কা বাঁধ, ডম্বুর বাঁধ ছেড়ে দিয়েছে, এখানে ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালীতে শুধুমাত্র কি মুসলমানরা বাস করে? এখানে কি তাদের ধর্মাবলম্বীদের মানুষ নেই? তারা কি তাদের কথা চিন্তা করে? তারা কখনোই, এই সমস্ত শাসকরা কখনোই আসলে জনগণের কথা চিন্তা করে না। তারা শুধুমাত্র চিন্তা করে তারা কিভাবে জনগণকে ফাঁকা বুলি দিয়ে কিভাবে ক্ষমতায় দীর্ঘদিন শাসন করা যায়। এজন্য তারা হিন্দু মুসলমান দেখে না। আপনারা জানেন ভারতে মুসলমানদের উপরে আক্রমণ করা হয়, হিন্দুদেরকে এটা বোঝানো হয় আমরা তোমাদের সাথে আছি।
বাংলাদেশে মুসলমানদের উপর মানে হিন্দুদের উপর আক্রমণ করে মুসলমানদেরকে বোঝানো হয় আমরা তোমাদের দেশে হিন্দু মুসলমান দাঙ্গা এই বর্তমান রাষ্ট্র ক্রিয়েট করছে। এইটা ইসলামের ভিত্তি কিন্তু ক্রিয়েট হয় নাই। ইসলামের শাসন ব্যবস্থা আমরা যখন দেখেছি তখন সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের কিন্তু একটা সহাবস্থান সুন্দরভাবে কিন্তু ছিল। আজকে এই শাসন ব্যবস্থা এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে একজন নারীকে নিরাপত্তা দিতে, হিন্দুকে নিরাপত্তা দিতে, মুসলিমকে নিরাপত্তা দিতে। আমি বলতে চাই একমাত্র ইসলামিক শাসন ব্যবস্থা খিলাফতের ভিতরেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী যারা আছে সকলের নিরাপত্তা সুব্যবস্থা হয়, নিশ্চিত হয়। বাংলাদেশ তো এমনিতেই বিগত যেই 17 বছরের অত্যাচার নির্যাতনের যে স্টিম রোলার চলছে তা এবং সেখান থেকে আমরা যে একটা স্বাধীনতার জন্য যে একটা বিরাট একটা আন্দোলন করেছি তারপর থেকেই মোটামুটি বিরোধী পক্ষ বা যারা আমাদের বাংলাদেশে ক্ষতির সম্মুখীন এই পর্যন্ত এনে পৌঁছাইছে তারা এমনি অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে। শুধুমাত্র মানে কোনো একটা ক্ষেত্রই নয়, রাজপথের আন্দোলন থেকে শুরু করে প্রতিটা প্রতিষ্ঠানে সেনা সচিব মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় তাদের যে লোকগুলো বসা ছিল তারা একটা চক্রান্ত করতে করে রাজপথ দখল করে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন করার চেষ্টা করতেছে। তো এটা এমনিতে অস্থিতিশীল। তার উপরে আমরা যে জিনিসটা বিগত 2-3 বছর যাবত যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করতেছি সেটা আমাদের অর্থনৈতিক অস্থিতিশীলতা। সেই জিনিসটা মোটামুটি একটু দাঁড়ানোর চেষ্টা করতেছে। ঠিক এই মুহূর্তে যে যদি অর্থনীতিটাকে আরও বেশি ভেঙে দেওয়া যায় তাহলে তার যেই স্বার্থটা সেই স্বার্থটা সবচেয়ে বেশি উদ্ধার হবে। এটা আগে বলে দিতে চাই সেটা হচ্ছে ভারত এখানে তার যে স্বার্থটা এতদিন যেই পরিমাণ উদ্ধার করার জন্য যে পর্যায়ে পৌঁছে গেছে বা নতুন সরকার চেঞ্জ হওয়ার কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আসার কারণে বা শেখ হাসিনা চলে যাওয়ার কারণে তার সেই স্বার্থে ব্যাঘাত ঘটছে, তার কারণে সে চাইবে যে এই জায়গায় যেন তার স্বার্থ উদ্ধারের জন্য সে কোনো ধরনের কোনো একটা প্রভাব বিস্তার করার জন্য কোনো ধরনের হুমকি দেওয়ার চেষ্টা করবে। তারই সুবাদে আমরা দেখেছি যে কয়েকটা হিন্দুদেরকে রাস্তায় নামিয়ে এবং তার সাথে আওয়ামী লীগের বিভিন্ন লোকযুক্ত হয়ে সে তার স্বার্থ উদ্ধার করার জন্য অস্থিতিশীল পরিস্থিতির একটা চরম মাত্রা পৌঁছাতে চেষ্টা করছে। অথচ দেখা গেছে কি আমরাই হিন্দুদের মন্দির এবং বিভিন্ন জায়গায় যেন কোনো ধরনের কোনো সংঘাত সহিংসতা যেন সৃষ্টি না হয়, বরং মানুষ এবং শিক্ষার্থীরা মানে সর্ব উপস্থিতি ছিলেন। রাতকে রাত আমরা শিক্ষার্থীরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকেরা মন্দির এবং তাদের যে হিন্দু বাড়িঘর এগুলো পাহারা দিচ্ছিল। তার মানে বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতা ছিনিয়ে এনেছে তারা চেয়েছে কোনো ধরনের কোনো অস্থিতিশীলতা তৈরি না হোক, কোনো সহিংসতা তৈরি না হোক, কিন্তু বিপরীতে ভারতের চক্রান্ত কিংবা আওয়ামী লীগের যারা প্রেতাত্মা এখনও আছে বা যারা লুকিয়ে আছে তারা চাইতেছে এই জিনিসটা এই যেন সহিংসতা এবং অস্থিতিশীলতা যেন বিরাজমান থাকে। তারই সুবাদে যেহেতু চেষ্টা করার পরও বলা যায় মোটামুটি সফল হয় নাই, তারই সুবাদে এখন চেয়েছে না তাহলে আমাদের এখন যে অপশনটা বলা যায় আপনার ওই যে ঠাড়া পড়ে বকমারা ফকিরের কেরামতি ছাড়া এমন আর কি। হঠাৎ করে বৃষ্টিও হলো, পানির চাপও বাড়লো, তারা এই সুযোগটা কাজে লাগিয়ে তারা বন্যার যতগুলো গেট ছিল সুইচ গেট সবগুলো খুলে দিচ্ছে। তো তারা এই সুযোগটা কাজে লাগিয়ে পুরো বাংলাদেশকে এখন চরম অস্থিতিশীল পরিস্থিতি এবং মানুষের ভয়াবহ মানে প্রাণনাশের অবস্থায় পৌঁছে গেছে। আজকে একটু আগে শুনলাম যে প্রায় দোতলা বাড়ি পর্যন্ত সব অনেকগুলো বাড়ি মানে ওই পরিমাণ পানি পৌঁছে গেছে। তাহলে মানুষের কী পরিমাণ ভয়াবহ অবস্থা। 40 লাখ মানুষ পানিবন্দী, কত মানুষ মারা গেছে, কত কি কয় প্রেগনেন্ট মহিলা 2-3 জন মারা যাওয়ার নিউজ পেয়েছি। এই অবস্থা আর কি। এই জন্য আমরা বলতে পারি যে এখানে ভারতে তো অবশ্যই এখানে তার রাজনৈতিক স্বার্থ থাকার কারণে এই সুযোগটাকে কাজে লাগিয়েছে এবং সাথে সাথে তার যেই এতদিন যে সে মানবতার কথা বলে আসছিল তার এই মানবতার কথাগুলো যে শুধুমাত্র ভুল এবং তার রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য সেটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল।